সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরাসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারতে শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গোটা এশিয়ায় উদ্বেগ, অনেক বেশি সংক্রামক বলছে WHO। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। লকডাউন আর কড়াকড়ির প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ। ইউরোপ থেকে লাতিন আমেরিকার দেশে দেশে চলছে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু ইরানের। নাতানজে নাশকতার ঘটনায় মূল সন্দেহভাজন শনাক্ত। সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে পুরো এশিয়ায় উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডাবল মিউট্যান্ট ভাইরাসটি অনেক বেশি সংক্রামক। ভারতে হঠাৎ করে সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছে করোনার এই প্রজাতিটিকে। দুটি ভিন্ন প্রজাতির মিশ্রণে জন্ম নেয়া এই ভাইরাস পাশ কাটাতে সক্ষম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে। ভারতে প্রাণঘাতী করোনার বিস্তার কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা টের পাওয়া যায় হাসপাতালগুলোতে। চিকিৎসার জন্য রোগীদের দীর্ঘ লাইন, কিন্তু কোথাও খালি নেই বেড। সংকট অক্সিজেন সরবরাহ আর জীবন রক্ষাকারী সরঞ্জামের। রাজধানী নয়াদিল্লি সহ প্রায় প্রতিটি শহরের চিত্র একই। হঠাৎ করে চাহিদা অনেক বেড়েছে অক্সিজেনের, কোনো হাসপাতালে পর্যাপ্ত মিলছে না। আগে এমন সংকটের মুখোমুখি হতে হয়নি। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি জরুরি পরিষেবা কাজে নিযুক্ত না থাকলে ঘর থেকে বেরই হতাম না। চলতি বছরের প্রথম 2 মাসে ভারতে অনেকটাই কমে যায় সংক্রমণ, কিন্তু মার্চে হঠাৎই বাড়তে শুরু করে শনাক্তের হার। ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক গড় সংক্রমণ ছিল 12,000, এপ্রিলে এসে সেই সংখ্যা এক লাফে প্রায় 1.5 লাখ। সংক্রমণ বাড়ার পাশাপাশি গেল এক সপ্তাহ ধরে রেকর্ড প্রাণহানি দেখছে ভারত। জ্যামিতিক হারে সংক্রমণ বাড়ার কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞ দায়ী করছেন করোনার নতুন ভেরিয়েন্টকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভারতে নতুন যে ডাবল মিউট্যান্ট শনাক্ত হয়েছে তা কয়েক গুণ দ্রুত বিস্তারে সক্ষম। কয়েক ধাপে বিবর্তন এবং দুটি প্রজাতির সংমিশ্রণে তৈরি বলে এর সামনে অকার্যকর হয়ে পড়ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। কাজে লাগছে না ভ্যাকসিনের সুরক্ষাও। সময়ের সাথে ভাইরাসটির পরিবর্তন ঘটছে, শক্তি বাড়ছে। E484Q এবং L452R বিশ্বের 2 প্রান্তে দেখা দেয়া এই 2 প্রজাতির মিশ্রণ ভারতের ডাবল মিউট্যান্ট ভাইরাস। ভারতের বেশ কয়েকটি রাজ্যে এর দ্রুত বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। 140 কোটি মানুষের দেশ ভারতে এ পর্যন্ত 7,000-এর বেশি প্রজাতির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বেশি ভীত নতুন এই ডাবল মিউট্যান্ট ভাইরাস নিয়ে। এশিয়ার অন্যান্য দেশেও এর সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা তাদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারতে আবারও করোনা সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ 2,60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা 4র্থ দিনের মতো 2 লাখের বেশি আক্রান্ত শনাক্ত হলো দেশটিতে। নতুন করে প্রাণ গেছে প্রায় 1,500 মানুষের। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা 1,77,000 ছাড়ালো। মোট আক্রান্ত 1,47,82,000-এর বেশি। এর মধ্যে মৃত্যু ও সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে রেকর্ড 67,000 সংক্রমণ শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 400-র বেশি। এরপরই অবস্থান তামিলনাড়ু, তেলেঙ্গানা ও দিল্লির। এদিকে কুম্ভ মেলার কারণে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সতর্ক উত্তরাখণ্ড প্রশাসন। হরিদ্বার থেকে ফেরার পথে পুণ্যার্থীদের নিজ বাড়িতে 14 দিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের ছত্তিশগড়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতেই দুর্ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে অন্তত 50 জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। পুলিশ জানায় নিহতদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্বে একদিনে 11,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মোট প্রাণহানি 30,23,000 ছাড়িয়েছে। এখনও দৈনিক প্রাণহানি শীর্ষে ব্রাজিল 2,800 মানুষের মৃত্যুতে। লাতিন দেশটিতে মোট প্রাণহানি 3,72,000-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রে এই দিন 700-র বেশি মানুষের মৃত্যু শনাক্ত হয়েছে। সংক্রমণ শনাক্ত প্রায় 62,000 মানুষের দেহে। 600-র বেশি মৃত্যু পোল্যান্ডে। মেক্সিকো এবং ইউক্রেনে 400-র বেশি মানুষ মারা গেছে। রাশিয়া, ইতালিতে এই সংখ্যা 300। বিশ্বে মোট সংক্রমিত 14 কোটির বেশি। লকডাউন আর কড়াকড়ির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপ থেকে লাতিন আমেরিকার দেশে দেশে এখন প্রতিবাদ,
ক্ষোভ চলছে। এ সময় ইতালি, অস্ট্রিয়া, আর্জেন্টিনা সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের, চলে গ্রেপ্তার, ধরপাকড়। 1 বছরের বেশি সময় ধরে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, তাই ইতালির ক্ষুব্ধ ব্যবসায়ীরা নেমেছেন রাজপথে। কড়াকড়িয়া লকডাউনের বিরুদ্ধে রোমে বিক্ষোভ শুরু হলে তাতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়লে মারমুখী হয়ে ওঠে পুলিশ, দফায় দফায় চলে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দিনের পর দিন, মাসের পর মাস আমরা এই কড়াকড়ি সহ্য করেছি, কিন্তু আর কতদিন সহ্য করব? আমাদের দোকান, ব্যবসা সব বন্ধ আছে। এভাবে চলা সম্ভব না আমাদের পক্ষে। হোটেল বন্ধ রাখতে রাখতে আমরা পথে বসে গেছি। শুধু হোম ডেলিভারি দিয়ে এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না, তাই লকডাউন তুলে ফেলতে হবে। তবে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় ইউরোপের অপর দেশ অস্ট্রিয়ায়। লকডাউন বিরোধী বিক্ষোভে পুলিশ বাধা দিলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় হাত বোমা। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয় জলকামান আর স্টান গ্রেনেড ছুড়ে। লকডাউনের কড়াকড়ির প্রতিবাদে ইউরোপের পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও সড়কে নামে আর্জেন্টিনায়। আগেরবারও লকডাউন দেয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। মাঝখান থেকে আমরা কাজ হারিয়েছি, নিঃস্ব হয়েছি। এটা স্বৈরশাসকের মতো আচরণ। মানুষের মত না নিয়ে লকডাউনের মতো সিদ্ধান্ত আমরা মেনে নেব না। বিক্ষোভ হয়েছে কানাডাতেও। অন্টারিওর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান সাধারণ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনার টিকা পেতে রাশিয়ায় ছুটছেন জার্মান নাগরিকরা। মস্কোর উৎপাদিত ভ্যাকসিন স্পুটনিক 5 সহজলভ্য হয় পর্যটক হয়ে তারা সেখানে যাচ্ছেন। হোটেল কিংবা বেসরকারি হাসপাতালে টিকা মিলছে। ভ্যাকসিন গ্রহণকারীরা বলছেন, জার্মানিতে স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলেই তারা রাশিয়ায় যাচ্ছেন। জার্মানিতে প্রথম দফার চেয়েও ভয়াবহ আকারে বাড়ছে দ্বিতীয় দফার সংক্রমণ। দৈনিক রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে, বাড়ছে প্রাণহানির সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন পেতে মরিয়া দেশটির বাসিন্দারা। স্বাভাবিক প্রক্রিয়ায় শরীরে টিকা নিতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই ছুটছেন রাশিয়ায়। জার্মানিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ভ্যাকসিন নিতে গেলে আরও 5 থেকে 10 মাস সময় প্রয়োজন। এত সময় আমি অপেক্ষা করতে চাই না, তাই এই সুযোগকে কাজে লাগাতে রাশিয়ায় এসে ভ্যাকসিন নিচ্ছি। ভ্যাকসিন গ্রহণকারীরা বলছেন, জার্মানিতে দেয়া হচ্ছে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা। রাশিয়ার তৈরি ভ্যাকসিন ইউরোপে অনুমোদন নেই, তাই রাশিয়ায় গিয়ে গ্রহণ করছেন স্পুটনিক 5। আমি স্পুটনিক 5 নিয়ে বেশ পড়াশোনা করেছি। এটি অ্যাস্ট্রাজেনেকার মতোই কার্যকর। শরীরে 91% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এটি, তাই মনে হয়েছে আমার জন্য এটাই যথেষ্ট। যদিও 8 কোটি 30 লাখ বাসিন্দার দেশটিতে গেল ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে 2 কোটির বেশি মানুষকে। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। পশ্চিমা বিশ্বের সমালোচনা এবং কড়াকড়ি উপেক্ষা করেই 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে পরমাণু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IAEA। দেশটির সবচেয়ে বড় পরমাণু প্রকল্পে গোলযোগের কয়েকদিন পরে ঘোষণা দিল ইরান, যদিও তেহরান বলছে খুব সামান্য পরিমাণ ইউরেনিয়াম উৎপাদন করবে তারা। এদিকে নাতানজ পরমাণু প্রকল্পের নাশকতার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনকে শনাক্তের দাবি জানিয়েছে দেশটি। বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, নাশকতাকারীর নাম রেজা করিমি। 43 বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে বিদেশে আত্মগোপন করেছেন। তবে তিনি কোন দেশে আছেন বা কিভাবে এই হামলা চালানো হয়েছে এই বিষয়ে কিছু বলা হয়নি। আল আকসা মসজিদে তারাবির নামাজের সময় ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, রমজানের শুরু থেকেই আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। করোনার কারণে সেখানে নামাজ আদায়ে বাধা দেওয়া হয়। শনিবার রাতে তারাবির নামাজ আদায় ফিলিস্তিনিরা প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোড়া হয়। এক পর্যায়ে গুলিও করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি কর্তৃপক্ষের ঘোষণা, করোনার ভ্যাকসিন গ্রহণকারীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না আল আকসা প্রাঙ্গণে। এদিকে ফিলিস্তিনে রয়েছে পর্যাপ্ত ভ্যাকসিনের চরম সংকট। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেয়া 32 রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে 10টি পাকিস্তান ভিত্তিক। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করে একটি বিবৃতি দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এতে কয়েকজন পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে যারা করাচি ও লাহোরের বাসিন্দা। বিবৃতিতে তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং সাইবার হামলার দায়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। অভিযোগে বলা হয়, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের সাথে এসব প্রতিষ্ঠান জড়িত ছিল।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে সরকারি তহবিল তছরূপের অভিযোগ উঠেছে। মার্কিন তদন্তকারী সংস্থা IOG এর প্রতিবেদনে বলা হয়, পম্পেও এবং তার স্ত্রী সুজানে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এর মধ্যে অফিসের বিভিন্ন জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার এবং নিজেদের প্রয়োজনে স্টেট ডিপার্টমেন্টের কর্মচারীদের ব্যবহার অন্যতম। এমনকি পোষা প্রাণীর দেখভাল এবং বড়দিনের কার্ড পাঠাতেও সরকারি কর্মচারীদের কাজে লাগান পম্পেও ও তার স্ত্রী, যা নিয়মের লঙ্ঘন। IOG জানায় অন্তত 100 বার তারা এই আইনের লঙ্ঘন করেছেন। নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের 3 নভোচারী। এরা হলেন রুশ নভোচারী সের্গেই রিজিকভ ও সার্গেই কুদসিরিরাচিকভ এবং মার্কিন কেট রবিনসন। রাশিয়ার সোয়ুজ মহাকাশযানের মাধ্যমে পৃথিবীতে ফেরেন তারা। স্থানীয় সময় বিকেল 5টার দিকে তাদের কাজাখস্তানের একটি বিস্তীর্ণ অঞ্চলে অবতরণ করে। গেল অক্টোবর থেকে তারা মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন। এই মিশনের মাধ্যমে রাশিয়ার যানে যুক্তরাষ্ট্রের নভোচারীদের মহাকাশ ভ্রমণের ইতি টানা হলো। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রয়াত প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উইন্ডসর দুর্গের সেন্ট জর্জেস চ্যাপেলে তাকে সমাহিত করা হয়। শনিবার ব্রিটেনের স্থানীয় সময় বিকেল 3টায় শুরু হয় রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া। মহামারীর কারণে বিধিনিষেধ মেনে রাজপরিবারের মাত্র 30 জন সদস্য উপস্থিত ছিলেন। প্রার্থনা অনুষ্ঠানে একাই বসে থাকতে দেখা যায় রানী দ্বিতীয় এলিজাবেথকে। শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে দীর্ঘদিন পর আবারও ব্রিটিশ রাজপরিবারের সাথে একত্রিত হন প্রিন্স হ্যারি, তবে ছিলেন না তার স্ত্রী মেগান। প্রিন্স ফিলিপের কফিন বহন করা হয় একটি ল্যান্ড রোভার গাড়িতে, যার নকশা তিনি নিজেই করেছিলেন। ইংলিশ ওক কাঠের তৈরি কফিনটি 30 বছরের বেশি আগে তৈরি করা হয়। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।